নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে বিশেষ করে প্রধানমন্ত্রী এত চিন্তিত কেন? প্রশ্নটা এখানে। এই বসিরহাট লোকসভায় এমন কি বিষয় আছে যেটাকে নিয়ে যেভাবে হোক এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রেখা পাত্রকে যেভাবে হোক তাকে জয়ী করতে হবে, এই রকম একটা মনোভাব, দৃঢ় মনোভাব নিয়ে প্রধানমন্ত্রী যে চলছেন, এর কারণটা কি? এই নিয়ে নানা ধরনের আমরা সংবাদ পাচ্ছি এবং আজকে যে সংবাদটা আপনাদের শোনাবো, একটা বিশ্বস্ত সূত্রে, প্রধানমন্ত্রীর একেবারে ঘনিষ্ঠ বিশ্বস্ত সূত্র থেকে আমরা যে সংবাদটা পেয়েছি, সেই সংবাদটাই আজকে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। অনেকে হয়তো সংবাদটা শোনার পরে ভাববেন এটা একটা ফেক নিউজ, অনেকে হয়তো ভাববেন যে এটা হয়তো বিজেপির প্রচার করা হচ্ছে, অনেকে হয়তো এমনও মন্তব্য করবেন এটা একটা ভুল সংবাদ আমরা পরিবেশন করছি। কিন্তু না, এটা ভুল কি ঠিক সেটা নির্বাচন 4 তারিখের পরেই হয়তো আপনারা জানতে পারবেন খুব পরিষ্কারভাবে। কিন্তু আমাদের কাছে যে সূত্র থেকে, যে প্রধানমন্ত্রীর একেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে যে সংবাদটা এসছে, সেই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলছি। কি বড় খবর সেটা হতে চলেছে সেটা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন। আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাইছি। এবং এই বসিরহাট কেন্দ্রকে নিয়ে বিশেষ করে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন বা কি সিদ্ধান্তের কথা ভাবছেন বা তার ভাবনাটা কি। যদি 2024 সালে লোকসভা নির্বাচনে এই বসিরহাট কেন্দ্রে রেখা পাত্র জয়ী হয় এবং পাশাপাশি যদি বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় আসে, তাহলে একটা বড় ধরনের পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সূত্র মারফত আমরা সেটা জেনেছি। এখন এই 2024 সালে নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় আসেন, তাহলে তিনি বসিরহাটকে নিয়ে কি করতে পারেন বা রেখা পাত্রকে নিয়ে তার কি পরিকল্পনা, এই ব্যাপারটা কিন্তু এখানে বিশেষভাবেই জরুরি হয়ে গেছে। কারণ ইতিমধ্যে আমাদের কাছে যে খবরটা আসছে যে বসিরহাট লোকসভা কেন্দ্র এবং রেখা পাত্রকে জয়ী করার জন্যে যত রকম আরএসএসের তরফ থেকে শুরু করে বিজেপির তরফ থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে জয়ী করার জন্য নানা রকম পরিকল্পনা, নানা রকম প্রচার অভিযান ইত্যাদি শুরু হয়ে গেছে এবং 2-4 দিনের মধ্যে সেইটা আরও বেশি আকারে দেখা যাবে এবং প্রতিটা বাড়ি বাড়ি কীভাবে চলে যাওয়া যায়, গিয়ে মানুষকে কিভাবে বোঝানো যায় ইত্যাদি। এই সব বিষয়টা হচ্ছে সারা ভারতবর্ষের যতগুলো লোকসভা হচ্ছে, 543টা লোকসভা কেন্দ্রে যে ভোট হচ্ছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের মতো এইভাবে নরেন্দ্র মোদী আর কোনো লোকসভায় কিন্তু এতটা দৃষ্টি দেননি। এটা কিন্তু বাস্তব। কিন্তু কেন, সেটা কি, কারণটা কি, এইটাই আজকে বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। সেইটা হচ্ছে নরেন্দ্র মোদী যেটা দেখেছেন এই বসিরহাট এবং সীমান্তবর্তী অঞ্চলটাকে, এইটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় বা কিভাবে কি করা যায়, এই সব বিষয় নিয়ে তার নাকি একটা ভাবনা আছে, এরকম একটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেইটা সবচেয়ে বড় খবর, যেটা সবচেয়ে মারাত্মক খবর, যেটা শুনলে অনেকে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে খবরটার মধ্যে কতটা সত্যতা আছে কি নেই ইত্যাদি। এবং আমাদের মধ্যেও হয়তো কিছুটা দ্বন্দ্ব যে নেই তাও নয়, কিন্তু যেহেতু সূত্র মারফত আমরা জানতে পেরেছি তাই আপনাদের কাছে এটা পরিবেশন করছি। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে রেখা পাত্র যদি জয়ী হন, এবং জয়ী করাই হবে এইরকম একটা দৃঢ় মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদী যেভাবে চলছেন, তাতে করে দেখা যাচ্ছে রেখা পাত্র যদি জয়ী হন তাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়ে যেতে পারে এবং সেইটার জন্য আরএসএস থেকে শুরু করে বিজেপির একটা বড় অংশ এই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে জয়ী করার জন্য তারা প্রচার অভিযান শুরু করেছে। এবং কেন তাকে এই মন্ত্রিত্ব পদ দেওয়া হবে, এইটা নিয়েই একটা প্রশ্ন দেখা দিয়েছে। তার অনেকগুলো কারণ সেই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। যে তার কারণ হচ্ছে, এখানে প্রথম হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা মনে করছেন বা তিনি যেটা ভেবেছেন, এরকম একটা ভাবনা তার মধ্যে রয়েছে যে দলিত, আদিবাসী এবং তপশিলি যে প্রতিনিধিরা লোকসভাতে আসেন, এবং বিশেষ করে আমাদের যে রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছেন একদম আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তিনি তুলে নিয়ে এসছেন এবং তাকে রাষ্ট্রপতি করা হয়েছে। এই 2024 লোকসভা যেটা গঠন হবে এবং নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন এবং বিজেপি যদি জয়ী হয়, তাহলে সেখানে তপশিলি দলিত আদিবাসীদের এমন একজন মুখ সেখানে আনতে চাইছে এবং যেটা ভারতবর্ষে এই মুহূর্তে রেখাপাত্র সেই মুখটা তৈরি করেছেন এবং সেই জায়গা থেকে তাকে একটা মন্ত্রিত্ব দিয়ে এই যে সুন্দরবন যে অঞ্চলটা আছে, এই ধরনের ভারতবর্ষের যে অঞ্চলগুলো আছে এবং যে অঞ্চলে এই ধরনের যে সম্ভাবনাগুলো আছে, উন্নয়ন করার সম্ভাবনাগুলো আছে, সেইগুলো করার একটা পরিকল্পনা তিনি নিয়েছেন। সেটা কেমন আপনারা লক্ষ্য করে দেখেছেন, কিছুদিন আগেই যে লোকসভাতে কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান দিয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সারা ভারতবর্ষে প্রায় 4.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে এবং সেই সংখ্যাটা আরও বেড়েছে এবং বেড়ে সেটা 6 কোটির কাছাকাছি চলে গেছে এবং সেই 6 কোটি যে পরিযায়ী শ্রমিক, সেই 6 কোটি পরিযায়ী শ্রমিকের পরিবার পরিজন ছেলে মেয়ে ইত্যাদি সব মিলে ধরলে প্রায় 10 কোটির কাছাকাছি এই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা এসে যাবে এবং তাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে। ফলে এই যে পরিযায়ী শ্রমিকরা যে অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে একটা পরিকল্পনা নরেন্দ্র মোদী সরকারের একটা রয়েছে, এমন একটা সংবাদ আমাদের কাছে এসেছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে সুন্দরবন অঞ্চলে বিশেষ করে সন্দেশখালী এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে তারা ওই অঞ্চল থেকে পুরুষরা তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করে এবং যার ফলে কি ওখানকার যে আন্দোলনটা হয়েছিল নারীরা সামনে এসে এগিয়ে এসেছিল, কারণ ওখানে পুরুষরা থাকেন না, যার ফলে এই যে সমস্ত অভিযোগগুলো আমরা শুনেছিলাম সেই সমস্ত অভিযোগগুলো নারীদের নিয়ে যে সমস্ত ইজ্জত নিয়ে যে সমস্ত অভিযোগ এসেছিল সেইগুলো কিন্তু এই কারণেই ঘটেছিল যেহেতু তারা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে যেত। দ্বিতীয় হচ্ছে যে এইভাবে যে পরিযায়ী শ্রমিকদের যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না হয় এবং তার জন্যে এই যে সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটা একটা ইকোনমিক জোন তৈরি করে দেওয়া যায় কিনা, ওখানে প্রচুর ভেরি রয়েছে, এই ভেরিগুলোতে মাছ চাষ করে কিভাবে তার উন্নতি করা যায়, পাশাপাশি যে দ্বীপ অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলোর সঙ্গে একটা দ্বীপের সঙ্গে আরেকটা দ্বীপের সংযোগটা কত দ্রুত করা যায় এবং সংযোগ রক্ষা করলে ওখানে আর্থিক যে উন্নয়ন ঘটে যেতে পারে, এটা একটা বিষয় আছে নজরে। দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য ভারতবর্ষের যে সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চল যেখানে চোরাচালান ব্যাপক হারে হয়, এরকম একটা অভিযোগ যারা বিরোধীরা বারবার তুলে থাকে, এই সব অঞ্চলগুলোকে সুরক্ষিত করার জন্য এবং ওই সমস্ত আদিবাসী মানুষগুলোকে তাদের দিকে লক্ষ্য করার জন্যে তাদের উন্নয়নের জন্যে একটা ভাবনা চিন্তা কিন্তু নরেন্দ্র মোদীর আছে, এরকম একটা আমরা সূত্র মারফত জানতে পারছি। বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে সুন্দরবন অঞ্চলে অধিকাংশ মানুষের কাঁচা বাড়ি, বেড়ার বাড়ি ইত্যাদি এই সবগুলো রয়েছে, এদের কিন্তু সেই অর্থে বাসস্থান তেমন ভালো না, স্বাস্থ্য ব্যবস্থা সেই অর্থে খুব একটা ভালো না, শিক্ষা ব্যবস্থা সেই অর্থে খুব একটা ভালো না। ফলে এইরকম একটা জায়গা থেকে যদি এইরকম এলাকা থেকে কোনো প্রতিনিধিকে যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া যায়, তাহলে সে এলাকার যেমন উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে, সে যতটা ভালো বুঝবে তেমন অন্য একজনকে যদি দেওয়া হয় সেইটা বুঝবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন এবিএ গনি খান চৌধুরীকে যখন মালদা তাকে মন্ত্রী করা হয়েছিল, তিনি কিন্তু ওই এলাকার একটা ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এটা কিন্তু নির্ভর করে একজন মন্ত্রী যেই মন্ত্রী হন না কেন, আমরা ভারতবর্ষের সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে যে এলাকার মন্ত্রী হয় তার এলাকাকেই সে বেশি ডেভেলপমেন্ট করে, অন্যান্য এলাকাকে করে কিন্তু সেই অর্থে যতটা নিজের এলাকায় ডেভেলপমেন্ট করে সেই অর্থে অন্যান্য এলাকার ডেভেলপমেন্ট সেই অর্থে করে না। এইরকম একটা জায়গা থেকে সুন্দরবন এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত কাঁচা বাড়িগুলো আছে সেইটাকে যদি সমস্ত বাড়িগুলোকে পাকা করে দেওয়া হয়, তাহলে আয়লা আমফানের মতন যে ঝড়ে প্রতি বছর যে প্রচুর বাড়ি নষ্ট হয়, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, এইটা থেকে কিছুটা নিরস্ত করা যায়। এই ধরনের কোনো একটা পরিকল্পনা নেওয়া যেতে পারে, সেটা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া যেতে পারে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া যেতে পারে।
সেকেন্ড হচ্ছে ইউনেস্কো থেকে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে কি যে এই ওয়ার্ল্ড হেরিটেজটাকে রক্ষা করা এবং তার যে পার্শ্ববর্তী এলাকাগুলোকে ডেভেলপমেন্ট করা, ওয়ার্ল্ড হেরিটেজটাকে রেখে তার যে এই পাশে যে মানুষগুলো বসবাস করছে তাদের যে উন্নয়ন, তাদের আর্থিক উন্নয়ন, তাদের স্বাস্থ্যের উন্নয়ন, তাদের শিক্ষার উন্নয়ন যাতে ঠিকঠাক করে হয়, তার জন্য কিন্তু সারা বিশ্ব থেকে বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন সংস্থার তরফ থেকে নানা রকমভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যেটা অভিযোগ, বিরোধীরা যেটা বারবার অভিযোগ করছে যে সেই বিপুল পরিমাণ অর্থ যে সুন্দরবন উন্নয়নের জন্য আসে সেইটাকে সঠিকভাবে কতটা ব্যবহার করা, এই নিয়েই প্রশ্ন উঠেছে। এবং স্বাভাবিক কারণেই নরেন্দ্র মোদী যেটা মনে করছেন, রেখা পাত্রের সঙ্গে তিনি সরাসরি ফোনে কথা বলেছেন এবং তিনি সেই দিন থেকে একটা পরিকল্পনা ছকে ফেলেছিলেন যে রেখা পাত্রকে যদি ওখান থেকে জিতিয়ে আনতে পারেন তাহলে তাকে একটা মন্ত্রিত্ব দেবেন এবং এই যে পরিযায়ী শ্রমিক এবং এই যে সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, ভারতবর্ষকে কিভাবে অন্যভাবে একটা রূপ দেওয়া যায়, সেটা কিভাবে সম্ভব হয়, সেই পরিকল্পনাটা তার একটা আছে। এখন অনেকেই বলতে পারেন যে এটা একটা বাতুলতা মাত্র, কিন্তু ঘটনা ঘটলেও তো ঘটতে পারে। অনেকে বলতে পারেন যে এটার মধ্যে সত্যতা কতটা আছে, সেটা ঘটনা হতেই পারে। কিন্তু যেটা বিষয় যে এইরকম একটা সূত্র মারফত আমরা যেটা সংবাদটা পাচ্ছি সেখান থেকে যে নচেত এই রেখা পাত্রকে জেতানোর জন্যে এত নানা রকম পরিকল্পনা এবং সেখান থেকে আরএসএস থেকে শুরু করে বিজেপির থেকে শুরু করে নানা পরিকল্পনা এবং দলে দলে সেখানে লোক পাঠানোর একটা ব্যবস্থাও নাকি করেছে। এমন সংবাদ আমরা পাচ্ছি যে মানুষকে বোঝাবেন যে এই এলাকার উন্নয়ন কিভাবে করা যায় ইত্যাদি ইত্যাদি, একটা গঠনমূলক ভাবনার দিক থেকে ভেবে সেইভাবেই রেখা পাত্রকে জেতানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সত্য মিথ্যা সেটা বোঝা যাবে যে আগামী 2024 সালে যে লোকসভা গঠন হবে এবং তারপর মন্ত্রিসভা গঠন হবে, সেখান থেকে আমরা পরিষ্কার জানতে পারবো যে আমরা যে সংবাদটা পেয়েছি সেই সংবাদের সত্যতা কতটা ছিল। কিন্তু আজকে পর্যন্ত যে রেখা পাত্রকে নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী প্রায় প্রতিনিয়ত তিনি খোঁজখবর রাখছেন, একটা খবর আমরা পেলাম যে নরেন্দ্র মোদী প্রায় সপ্তাহে 2 থেকে 3 বার রেখা পাত্রের ওই বসিরহাট লোকসভা কেন্দ্রে কীভাবে প্রচার হচ্ছে এবং সেই প্রচারে কীভাবে কী হয়েছে, ডেভেলপমেন্ট কী হয়েছে, এই বিষয়গুলো তিনি খোঁজখবর রাখছেন ব্যক্তিগতভাবে। কেন? এখানে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এসে যাচ্ছে। এবং নরেন্দ্র মোদী যেটা চাইছেন যে এই রেখা পাত্রকে দিয়ে তিনি যেমন দ্রৌপদী মুর্মুকে নিয়ে তিনি রাষ্ট্রপতি জায়গায় রেখেছে, রেখা পাত্রকে দিয়ে তিনি যেটা করতে চাইছেন সেটা একটা এই যে তপশিলি অধিবাসী এবং তপশিলি জাতি আদিবাসী এই যে শ্রেণীর মানুষ এবং দলিত যে সম্প্রদায়ের মানুষ, এদের একটা উন্নয়নের যে বাতাবরণ তৈরি করা যায় সারা ভারতবর্ষের যে যে অঞ্চল এইগুলো আছে সেইটা নিয়ে কি তিনি ভাবছেন, এই প্রশ্নটা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই আমরা আজকের এই খবরটা যেটা বলছি আপনাদের যে রেখা পাত্র জিতলে এবার যদি লোকসভা জেতেন উনি, তাহলে তাকে একটা মন্ত্রিত্ব পদ দেওয়া হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আমাদের কাছে এসেছে। আরেকটা বিষয় যেটা আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্র মোদী এই যে সারা পৃথিবী যখন ঘুরেছেন এবং ঘোরার পরে তিনি বিভিন্ন এই যে দ্বীপ অঞ্চলগুলোতে গিয়েছিলেন, তিনি বিভিন্ন বিদেশি যে সমস্ত এই একদম প্রান্তিক জোনগুলোতে গিয়েছিলেন এবং গিয়ে সেখান থেকে যে অভিজ্ঞতা তিনি নিয়ে এসেছিলেন সেখানে দিয়েছিল যে ওই জায়গায় বিশেষ করে সুন্দরবন যে অঞ্চলটা এইটা একটা পর্যটনের বড় ক্ষেত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং যার ফলে এই পর্যটন শিল্প থেকে হাজার হাজার কোটি টাকার একটা ব্যবসা এখানে কিন্তু ঘটে যেতে পারে। সেকেন্ড হচ্ছে আরেকটা যে বিষয় তিনি লক্ষ্য করেছেন যে মৎস্য যে ভাণ্ডার, এই যে সুন্দরবন অঞ্চলে যে নদীগুলো আছে বঙ্গোপসাগর এবং তার সঙ্গে সংযুক্ত যে সমস্ত নদীগুলো আছে এবং যে ভেরি অঞ্চলগুলো আছে, এই ভেরি অঞ্চলগুলো যে মৎস্য চাষ হয় সেই মৎস্য চাষকে যদি একটা বড় হাব তৈরি করে দেওয়া যায় এবং এই মৎস্যকে কেন্দ্র করে এখানে যদি মৎস্য সঙ্গে সম্পৃক্ত এমন পরিপূরক শিল্প তৈরি করে দেওয়া যায়, তাহলে এই জায়গাটা ইকোনমি এখানকার অর্থনীতি আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। ফলে এখানকার মানুষের কখনোই পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য জায়গায় কাজ করার আর প্রয়োজন হবে না। অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা আছেন এবং এই যে ছোট ছোট অঞ্চলগুলোতে এখানে প্রচুর অধিকাংশ মানুষই পরিযায়ী শ্রমিক
কেন তাদের বাইরে যেতে হচ্ছে, এই জায়গাটাকে যাতে সুরক্ষিত করা যায়, পাশাপাশি এই অঞ্চলটাকে সুরক্ষিত করারও একটা যে তাগিদ তিনি অনুভব করেছেন। এমন আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই যে পরিযায়ী শ্রমিক এবং আর্থিক উন্নয়নের ক্ষেত্রে একটা পরিবর্তন তিনি ঘটাতে চাইছেন, যার জন্য রেখা পাত্রকে তিনি বেছে নিয়েছেন যে মুখ হিসাবে, যে তিনি একজন এই যে দলিত মানুষের মুখ, একদম আটপৌরে একটি মহিলা, তাকেই তিনি দলিত মানুষের মুখ হিসাবে বেছে নিয়ে তাকে দিয়েই বিভিন্ন রকম কাজটা করতে চাইছেন। সত্য মিথ্যা আমরা বারবার বলছি, সেটা 4 তারিখের পরেই আমরা বুঝতে পারবো। তবে রেখা পাত্রকে তিনি যে মন্ত্রিত্ব করতে চাইছেন এবং একটা মন্ত্রীর পদে তিনি বসাতে চাইছেন, এই বিষয়ে কিন্তু অনেকটাই সত্যতা রয়েছে, যে সূত্র মারফত আমরা জানতে পারছি, সেই সূত্রই আমাদের জানাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।